ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী নিজে কুড়ি 11.1, নিজে কুড়ি 11.2 এবং কোষে দেখি 11 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের প্রথমে আমি নিজে কুড়ি 11.1-এর অঙ্কগুলো বোঝাচ্ছি। এখানে বলা হয়েছে চতুস্তলক ও অর্ধলোকের সমতল খাতায় রেখে চারিদিকে পেন্সিল দিয়ে একে জ্যামিতিক কি আকার দেখি ও লিখি। আমি এটা খাতায় এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো কি আকার পাবো। প্রথমে তোমার জানতে হবে চতুস্তলক কাকে বলে। চারটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুকে চতুস্তলক বলা হয়। ত্রিভুজাকার পিরামিড কিন্তু এটা হবে দেখতে। তো এখানে একটা আমি ত্রিভুজাকার পিরামিড তৈরি করে নিচ্ছি। এইভাবে একটি আমি ত্রিভুজাকার পিরামিড তৈরি করছি। তারপরে দেখো, ধরো এইভাবে আবার দেখো দেখো এটা একটা ত্রিভুজাকার পিরামিড। চারটি এর ত্রিভুজাকার তল আছে। দেখো ত্রিভুজাকার, ঠিক আছে, ত্রিভুজাকার দেখো চারটি তল আছে। এখানে এদিকে একটি তল, ওইদিকে একটি তল, ঠিক আছে, নিচে একটি তল আর সামনে একটি তল, চারটি তল পাচ্ছি। খাতায় রেখে চারদিকে পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক কী আকার পেলাম। দেখো এটা আমি খাতায় রাখলাম, রেখে একে আমি চারদিকে পেন্সিল দিয়ে এঁকে দেখতে পাচ্ছি একটি কি পাচ্ছি, এখানে কিন্তু পেয়েছি ত্রিভুজাকার চিত্র। এখন আমি লিখে নেব যে অতএব চতুস্তলক সমতল খাতায় রেখে চারিদিকে পেন্সিল দিয়ে একে কি পেলাম, যে ত্রিভুজাকার জ্যামিতিক চিত্র পেলাম। ঠিক আছে, এরপরে দেখো আমি অর্ধগোলক সমতল খাতায় রেখে এঁকে দেখাচ্ছি যে কি হবে। তো দেখো আমি অর্ধগোলক তৈরি করব। দেখো এখানে এইভাবে চিত্র অঙ্কন করে নিচ্ছি। এইভাবে করলাম অর্ধগোলক। তো অর্ধগোলক দেখো যদি খাতায় রাখি আমি, ধরো একটি লেবুকে অর্ধেক করলাম, ঠিক আছে, মানে কাটলাম মাঝামাঝি আর সেটাকে খাতায় রাখলাম, আর আমি পেন্সিল কম্পাস দিয়ে এঁকে দেখলাম কি জ্যামিতিক চিত্র পাচ্ছি। তখন কিন্তু আমরা পেয়ে যাব যে বৃত্তাকার একটি চিত্র পাবো। ঠিক আছে, দেখতে কিন্তু এই মতো হবে। দেখো এই মতো হবে। এখন আমি লিখে নেব অতএব অর্ধগোলকের সমতল, ঠিক আছে, সমতল খাতায় রেখে চারদিক
কে পেন্সিল দিয়ে একে। দেখো কি পাচ্ছি, যে বৃত্তাকার, বৃত্ত পাচ্ছি, মানে বৃত্তাকার চিত্র পাই। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে আমার জিনিসের কোথায় কোথায় সমতল ও বক্রতল আছে বুঝি ও লেখার চেষ্টা করি। তো দেখো প্রথমে আছে আমার বিস্কুটের কৌটো দেওয়া আছে, আর এখানে কিন্তু উপরের তলে কথা বলা হয়েছে। উপরের তলটা দেখো আমরা কি পাচ্ছি, সমতল পাচ্ছি। তো এখানে লিখে নেব আমি সমতল। এরপরে দেখো আমার বইয়ের উপরের তল, আমরা বইয়ের উপরের তলটি কী পাবো, সমতল পাবো। এখানে লিখে নেব সমতল। এখানে দেখো কৌটোর এই ধারটা হচ্ছে বক্রতল, কেন দেখো ঢেউ কেলানো আছে, সেই জন্য হচ্ছে বক্রতল। এবার এখানে দেখো আমার বাড়ির মেঝের তলটা অবশ্যই সমান পাবো, মানে সমতল। লিখে নেব সমতল। তোমরা যখন প্রশ্ন পড়ে পরীক্ষাতে, তখন তোমরা কিন্তু এইভাবে নিচে উত্তর দিয়ে লিখে নেবে, দাগ নম্বর দিয়ে সমতল বক্রতল। ঠিক আছে। এবার দেখো আমার খেলা বলের উপরের তল, দেখো ঢেউ খেলানো আছে, অবশ্যই এটা হবে বক্রতল। এবার দেখো আমার খাবার জলের বোতলের পাশের তল মানে এই তলে কথা বলছি, নিচের তলে কথা না। পাশের তলটা অবশ্যই ঢেউ খেলানো আছে, এটা হবে কি, যে বক্রতল। এবার দেখো আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরের তলটা এটা হবে সমতল, সমান থাকলে সমতল, আর ঢেউ খেলানো থাকলে সেটা হবে বক্রতল। এবার দেখো নিজে করি 11.2 অঙ্কগুলো। দেখো নিজে করি 11.2 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে। কীভাবে, দেখো যে খেলার বল হবে, খেলার বলটার একটি তল আছে, এটা খেলার বল, ধরো খেলার বল একটি তল আছে, সেটা হচ্ছে বক্রতল। তো কী লিখবো এটা আমি উত্তর, তোমরা 1 নম্বর দিয়ে লিখে নেবে, এটা হচ্ছে খেলার বল। ঠিক আছে, খেলার বল, এটা হলো উত্তর। এরপরে দেখো এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল। তো দেখো এমন একটি ঘনবস্তুর নাম লিখব যার একটি বক্রতল হবে কিন্তু দুটি সমতল হবে। কীভাবে দেখো হবে, কোন ঘনবস্তুটা, দেখো আমরা নিজে করে 11.1 পেয়েছিলাম বিস্কুটের কৌটো, এর একটি দেখো বক্রতল, দুটি হবে সমতল, একটি উপরে সমতল, একটি নিচে সমতল। লিখে নেব বিস্কুটের কৌটো। তোমরা অন্য কিছু লিখতে পারো, কিন্তু যেন তার একটি বক্রতল আর দুটি সমতল হয়। লিখে নেবটা আমি বিস্কুটের কৌটো। এবার দেখো আমি 3 নম্বর আছে আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল। তো দেখো এখানে কিন্তু ছবি আঁকতে বলা হয়েছে, আমি ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা বোঝো। আমি এখানে করে দেখাচ্ছি, অবশ্যই তোমরা কিন্তু খাতায় চিত্র অঙ্কন করে নেবে। তো এখানে দেখো কি হবে, যে শঙ্কু হবে, ঠিক আছে, কিন্তু মুখ বন্ধ শঙ্কু। ঠিক আছে, এটা কিন্তু মুখটা বন্ধ থাকবে। ঠিক আছে, এরকম মুখটা বন্ধ থাকবে। তো কি হলো, লিখে নেব যে মুখ বন্ধ শঙ্কু, মুখ বন্ধ শঙ্কু। দেখো এইটা ঢেউ খেলানো আছে, মানে একটি পাচ্ছি কি আমরা বক্রতল, আর নিচেরটা পাচ্ছি সমতল, একটি সমতল একটি বক্রতল। এবার দেখো 4 নম্বর প্রশ্নে
6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখি ও লিখি। জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখি ও লিখি। এখানে আমরা দেখো 6টি সমতল দিয়ে কিন্তু একটি ঘনবস্তু তৈরি যদি করি, এখানে কিন্তু আমরা ইট পাবো। ঠিক আছে, যেমন দেখো এখানে আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, তোমরা বোঝো। ইটটাই মতো হয়, দেখো তোমরা অবশ্যই কিন্তু খাতায় করে নেবে। দেখো ইটটা আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো ইট অঙ্কন করলাম, এখানে 6টি সমতল আছে, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো এই পাশে ডান পাশে একটি, বাম পাশে একটি, দুটি হলো, একটি হলো উপরে একটি নিচে, 4টি হলো, একটি পেছনে একটি সামনে, 6টি কিন্তু আমরা সমতল পাচ্ছি। লিখে নেব এটা হচ্ছে ইট। বোঝা গেল? এরপরে দেখো কোষের দেখি 11 অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেবো, অ্যান্সারগুলো কী হবে। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করি। ঘন বস্তুর নাম দেওয়া আছে আয়ত ঘন, ঘনক, প্রিজম, আর এখানে দেওয়া আছে পিরামিড। তো আয়ত ঘন ভূমিটা কি হবে? তোমরা দেখো আমি চিত্রে দেখাচ্ছি। আয়ত ঘনের ভূমিটা কি হবে, তার তল সংখ্যা কি হবে, প্রান্তিক বা ধার সংখ্যা কী হবে, আর শীর্ষবিন্দু সংখ্যা কী হবে তোমাদের বোঝাচ্ছি, তোমরা বোঝো। দেখো এখানে আয়তঘনের চিত্রটি। আয়তঘনের ভূমিটা হচ্ছে এটা, এই দেখো এখান থেকে এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তো ভূমিটা আমরা কি পাচ্ছি? ভূমিটা পাচ্ছি দেখো বিপরীত বাহু সমান আছে বলে এটা পাচ্ছি আমরা আয়তক্ষেত্র। ঠিক আছে, লিখে নেব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এবার দেখবো আমরা যে তল সংখ্যা কতগুলো আছে এখানে। এখানে দেখো তল সংখ্যা আমরা পেয়ে যাব একটি। ধরো বাম দিকে পাচ্ছি তল, দেখো এটা হচ্ছে একটা তল 1 নম্বর। আবার দেখো এদিকে পাচ্ছি একটা তল, ডান দিকে 2টি তল পাচ্ছি। একটি ধরো পাচ্ছি উপরে 3টি তল পেলাম, নিচে একটি তল 4টি তল, একটি পিছনে তল আছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ধরো 5টি তল, একটি সামনে তল আছে, 6টি তল আমরা মোটে পেয়ে যাচ্ছি। তো লিখে নেব 6টি। এবার দেখব যে প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো আছে। দেখো তোমরা মন দিয়ে বুঝো, প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো আছে। দেখো এখানে পাচ্ছি 1টি, 2টি, 3টি, 4টি পেলাম। উপরে নিচে দেখো 5টি, 6টি, 7টি, 8টি। তো উপর আর নিচে নিয়ে পেলাম 8টি। এবার দেখো বাম পাশে এখানে পাচ্ছি যে 8টি, 9টি, 10টি, আর এখানে পাচ্ছি 11টি, 12টি। যেটা ধরা হয়ে যাবে সেটা কিন্তু তোমরা ধরবে না। পেলাম কতটি? 12টি পেলাম প্রান্তিক বা ধার সংখ্যা। লিখে নেব 12টি। এবার দেখব শীর্ষবিন্দু সংখ্যা কতগুলো আছে। দেখো শীর্ষবিন্দু এগুলোকে বলা হয় 2টি বাহু বা 3টি বাহু এসে যে বিন্দুতে মিলিত তাকে বলা হয় শীর্ষবিন্দু। এগুলো কোণাগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তো দেখো উপরে পাচ্ছি 1, 2, 3, 4, 4টি পেলাম। নিচে পাচ্ছি 5, 6, 7, 8, 8টি পেলাম। ওটা কিন্তু আমরা শীর্ষবিন্দু। লিখে নেব দেখো 8টি। এবার দেখো তোমাদের বোঝাবো আমি যে বস্তুর নাম দেওয়া আছে ঘনক, এর ভূমিটা কি হবে তোমরা বোঝো। এখানে দেখো ঘনকের চিত্র অঙ্কন করে দেওয়া আছে। তো এখানে দেখব আমরা যে এর ভূমিটা কি আছে। ভূমি মানে নিচে। ঠিক আছে, নিচের যে অংশটা সেটা হলো ভূমি। তো ভূমিটা দেখতে পাচ্ছি আমরা এটা বর্গক্ষেত্র পাচ্ছি, মানে এর প্রতিটি বাহু কিন্তু সমান পাচ্ছি। লিখে নেব বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। ঠিক আছে, এবার দেখব এর তল সংখ্যা কতগুলো আছে। এখানে আয়ত ঘন আর ঘন কিন্তু একই রকম চিত্র আছে। তো এর যতগুলো আমরা পেয়েছি তল সংখ্যা, ততগুলো তল সংখ্যা হবে। যতগুলো আমরা প্রান্তিক ধার সংখ্যা পেয়েছি ততগুলো কিন্তু প্রান্তিক ধার সংখ্যা হবে। যতগুলো শীর্ষবিন্দু পেয়েছি ততগুলো কিন্তু এখানে শীর্ষবিন্দুর সংখ্যা পাবো। তো লিখে নেব দেখো আয়তঘনের চিত্র দেখে যেটি পেয়েছিলাম সেটি দেখে লিখে নিচ্ছি আমি। 6টি হবে তল সংখ্যা, আর প্রান্তিক বা ধার সংখ্যা হবে 12টি। ঠিক আছে, আর শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টি।
ঠিক আছে। এরপরে দেখো এখানে দেওয়া আছে ঘনবস্তুর নাম প্রিজম। তো প্রিজম আবার ভাগ হয়েছে 4টি ভাগে: ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। ত্রিভুজাকার প্রিজম মানে দেখো, ত্রিভুজাকার প্রিজম মানে কি, সমতলে 3টি বাহু থাকবে, 1 2 3, প্রতি দিকে কিন্তু 3টি করে বাহু থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। তো ত্রিভুজাকার প্রিজমের দেখব আমরা যে তল সংখ্যা কতগুলো আছে। তল সংখ্যা আমরা পেয়ে যাবো, দেখো একটি পাচ্ছি উপরে, ঠিক আছে, একটি পাচ্ছি নিচে, 2টি। এবার দেখো 3 দিকে কিন্তু 3টি কিন্তু আমরা তল সংখ্যা পাচ্ছি। একটা এই সাইডে পাচ্ছি, পেয়ে গেলাম 3টি, একটা ওই সাইডে পাচ্ছি 4টি, একটা পাচ্ছি সামনে 5টি। কত পেলাম? 5টি। আর দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো পাচ্ছি। তো দেখো উপরে পাচ্ছি 1 2 3, 3টি, নিচে পাচ্ছি 3টি মানে 6টি। আর দেখো এর 3 দিক আছে, 3 দিকে পাচ্ছি 1 2 3, মোটে হয়ে যাচ্ছে 9টি। আর শীর্ষবিন্দুর সংখ্যা উপরে হচ্ছে 3টি, নিচে হচ্ছে 3টি, মোট হচ্ছে 6টি। তো এখন লিখে নেব, দেখো আমি ত্রিভুজাকার প্রিজমে তল সংখ্যা আমরা পাচ্ছি কতটি? 5টি। লিখে নেব 5টি। প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো পেলাম? আমরা পেলাম 9টি। লিখে নেব 9টি। আর দেখো শীর্ষবিন্দুর সংখ্যা আমরা কতগুলো পেলাম? পেলাম আমরা 6টি। লিখে নেব 6টি। বোঝা গেল? এরপরে দেখো যে প্রিজম আছে চতুর্ভুজাকার। চতুর্ভুজাকার প্রিজম মানে এর ভূমিতে কিন্তু 4টি বাহু থাকবে। ঠিক আছে, ভূমিতে 4টি বাহু থাকলে এর চারদিকেও কিন্তু 4টি করে বাহু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যে চতুর্ভুজাকার প্রিজম। তো দেখো এখানে আমি দেখব যে এর তল সংখ্যা কতগুলো আছে। তো তল সংখ্যা দেখো আমরা পেয়ে যাব, উপরে একটি, নিচে একটি, 2টি পেলাম, এটা বাম দিকে 3টি, এটা হচ্ছে ডান দিকে 4টি। ঠিক আছে, 4টি পেলাম। একটি দেখো পেছনে পাচ্ছি 5টি, একটা পাচ্ছি সামনে 6টি। তো 6টি পেলাম এর তল সংখ্যা। এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো পাচ্ছি। প্রান্তিক বা ধার সংখ্যা দেখো উপরে পাচ্ছি 1 2 3 4, 4টি পাচ্ছি, নিচে পাচ্ছি 1 2 3 4, 8টি হলো। আর এখানে দেখো 9 10 11 12, 12টি পেলাম প্রান্তিক বা ধার সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা উপরে দেখো 1 2 3 4, নিচে হচ্ছে 1 2 3 4, মানে 8টি। এখন আমি লিখে নেব, দেখো চতুর্ভুজাকার প্রিজমে আমরা পেলাম তল সংখ্যা 6টি। লিখে নেব 6টি। আর প্রান্তিক বা ধার সংখ্যা পেলাম 12টি। ঠিক আছে, আর দেখো যে শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম আমরা 8টি। এবার দেখো যে প্রিজম আছে পঞ্চভুজাকার, মানে ভূমিতে হবে 5টি বাহু। ভূমিতে 5টি বাহু হলে মানে সব দিকে কিন্তু হবে 5টি করে বাহু। দেখব এর তল সংখ্যা কতগুলো আছে। দেখো এখানে পঞ্চভুজাকার প্রিজম পাচ্ছি, মানে দেখো দেখো নিচে তলে দেখো কতটি বাহু আছে, 1 2 3 4 5, 5টি পাচ্ছি বাহু। মানে এর দেখো উপরে 5টি বাহু পাবো, আর এই ধারটাতে কিন্তু 5টি বাহু পাবো। এখন দেখো দেখব এর তল সংখ্যা কতগুলো আছে। তল সংখ্যা দেখো উপরে একটি, নিচে একটি, 2টি পেলাম। এবার দেখো এই সাইডে, ঠিক আছে, এই সাইডে একটি পাচ্ছি, কত হলো? 3টি হলো। ঠিক আছে, এবার দেখো যদি আমি এই সাইডটা দেখি, তো এখানে একটি পাচ্ছি, এটা পেয়ে গেলাম 4টি হলো। আবার দেখো এই সাইডে একটি পাচ্ছি, ধরো হয়ে গেলো 5টি। আবার দেখো এখান থেকে একটি তল পাচ্ছি, 6টি। আর পিছনে দেখো একটি পাচ্ছি, দেখো পিছনে একটি পাচ্ছি, হয়ে গেল মোটে 7টি। 7টি পেলাম তল সংখ্যা। তো দেখো এবার দেখব প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো আছে। প্রান্তিক বা ধার সংখ্যা দেখো উপরে পাচ্ছি 1 2 3 4 5টি, নিচে পাচ্ছি দেখো 1 2 3 4 5টি, মোট হলো 10টি। আর এদিকে দেখো 10টি হয়েছে, 11 12 13 14 15, 15টি পাচ্ছি যে প্রান্তিক বা ধার সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি লিখে নেব, দেখো
পঞ্চভুজাকার প্রিজমে আমরা তল সংখ্যা পেলাম 60টি, ঠিক আছে, 60টি পেলাম। আর প্রান্তিক বা ধার সংখ্যা পেলাম 15টি, ঠিক আছে। আর শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম 10টি। বোঝা গেল? এরপরে দেখো প্রিজম আছে ষড়ভুজাকার, মানে এর ভূমিতে কিন্তু 6টি কিন্তু বাহু থাকবে। ভূমিতে 6টি বাহু থাকলে উপরে 6টি বাহু থাকবে, আর ধারগুলোতেও কিন্তু 6টি বাহু থাকবে। দেখব তল সংখ্যা কতগুলো আছে। দেখো দেখো এই চিত্রটি হচ্ছে ষড়ভুজাকার প্রিজম। তো দেখো এখানে যে 1 2 3 4 5 6 6টি বাহু আছে, উপরে 6টি আছে, আর ধারগুলোতেও কিন্তু 6টি বাহু আছে। এখানে দেখবো যে তল সংখ্যা কতগুলো আছে। তোমরা ভালো করে দেখো, উপরে একটি পাচ্ছি তল, নিচে একটি পাচ্ছি তল, 2টি হলো। এবার দেখো এখান থেকে এই একটি পাচ্ছি, কত হলো, 3টি হলো কিন্তু, ঠিক আছে। আবার দেখো এখান থেকে এই একটি, 4টি হলো। আবার দেখো এখান থেকে এই একটি হলো 5টি। আবার দেখো এখান থেকে এই হচ্ছে 6টি, ঠিক আছে। আবার দেখো এখানে এইটুকু হচ্ছে 7টি হলো, ঠিক আছে, 7টি হলো। আর দেখো এই পেছনে একটি পাচ্ছি 8টি পেলাম তল সংখ্যা। এবার দেখব যে প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো আছে। খুবই সহজ, 1 2 3 4 5 6, নিচে 6 আছে, উপরে 6 আছে, তো নিচে 6 হবে, আর চারদিকেও হবে, দেখো 6 হবে। তো কত পেলাম, 3 6 18টি কিন্তু পেলাম প্রান্তিক বা ধার সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা দেখো যে উপরে পাচ্ছি 6টি, নিচে পাচ্ছি 6টি, মোটে হচ্ছে 12টি। লিখে নেব দেখো। তো দেখো আমি লিখে নিচ্ছি যে ষড়ভুজাকার প্রিজমের তল সংখ্যা পেলাম আমরা 8টি, আর প্রান্তিক বা ধার সংখ্যা পেলাম 18টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম আমরা 12টি, ঠিক আছে। এরপরে দেখো যে পিরামিডকে ভাগ করা হয়েছে 4টি ভাগে। এখানে ত্রিভুজাকার পিরামিড, চতুর্ভুজাকার পিরামিড, পঞ্চভুজাকার পিরামিড আর ষড়ভুজাকার পিরামিড। প্রথমে দেখব ত্রিভুজাকার পিরামিড, এর তল সংখ্যা কতগুলো আছে দেখো। প্রিজমের ক্ষেত্রে আমরা যে 3 দিকে কিন্তু ধার সংখ্যা সমান পেয়েছিলাম, নিচে, উপরে এবং সাইডে। কিন্তু দেখো যে পিরামিডের ক্ষেত্রে আমরা শুধু সাইডে আর নিচে কিন্তু ধার সংখ্যা সমান পাবো। দেখো এখানে 1 2 3, 3টি এখানে বাহু আছে, ঠিক আছে। আর এখানে দেখো ধারগুলোতে 1 2 3, 3টি বাহু আছে। এটা হলো যে ত্রিভুজাকার পিরামিড। তো এর দেখো তল সংখ্যা কত। এর তল সংখ্যা আমরা পাবো, নিচে পাচ্ছি 1টি, দেখো, আর এখানে একটি পাচ্ছি, তল সংখ্যা 2টি হলো। একটি দেখো সামনে পাচ্ছি, 3টি হলো। আর একটি দেখো এই সাইডে পাচ্ছি, 4টি পেলাম তল সংখ্যা। এবার দেখো যে প্রান্তিক বা ধার সংখ্যা কতটি আছে। প্রান্তিক বা ধার সংখ্যা দেখো, নিচে 1টি, 2টি, 3টি, এখানে দেখো 4টি, 5টি, 6টি পেলাম প্রান্তিক বা ধার সংখ্যা। আর দেখো শীর্ষবিন্দুর সংখ্যা 1 2 3 4, 4টি পেলাম। লিখে নেব দেখো। লিখে নেব ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা পেলাম 4টি, আর প্রান্তিক বা ধার সংখ্যা পেলাম 6টি, শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম 4টি। এবার দেখো চতুর্ভুজাকার পিরামিড। দেখো এই চিত্রটি পাচ্ছি আমরা চতুর্ভুজাকার পিরামিড। চতুর্ভুজাকার পিরামিডের নিচের দেখো যে তলটি আছে সেটা 4টি বাহু থাকবে, আর সাইডে 4টি আমরা বাহু পাবো, উপরে কিন্তু পাবো না। উপরে পেয়ে গেলে সেটা কিন্তু হয়তো প্রিজম। তো দেখবো এর তল সংখ্যা কতগুলো আছে। তো দেখো নিচে একটি পাচ্ছি তল সংখ্যা। এবার দেখো এইখানে একটি পাচ্ছি, 2টি হলো। একটি দেখো সামনে পাচ্ছি, 3টি। একটি দেখো এই সাইডে পাচ্ছি, 4টি। আর একটি দেখো পিছনে পাচ্ছি একটি পিছনে, এটা হলো 5টি, ঠিক আছে। লিখে নেব 5টি। এবার দেখো যে এর প্রান্তিক বা ধার সংখ্যা। দেখো নিচে 1 2 3 4, আর এই সাইড দেখো 4টি পাবো, 1 2 3 4, মোটে হচ্ছে 8টি প্রান্তিক বা ধার সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা নিচে দেখো 1 2 3 4, উপরে একটি, 5টি। লিখে নেব দেখো। লিখব
চতুর্ভুজাকার পিরামিডের তল সংখ্যা পেলাম 5টি, আর প্রান্তিক বা ধার সংখ্যা পেলাম 8টি, শীর্ষবিন্দু সংখ্যা পেলাম 5টি। ঠিক আছে, এবার দেখো পঞ্চভুজাকার পিরামিড। দেখো পঞ্চভুজাকার পিরামিডে ভূমিতে 5টি বাহু পাচ্ছি আর ধারগুলোতে 5টি বাহু পাচ্ছি। তো এখন দেখব এর তল সংখ্যা কতগুলো। নিচে পাচ্ছি 1টি, দেখো এখানে পাচ্ছি 1টি, 2টি হলো, আবার দেখো সামনে 1টি, 3টি হলো, আবার দেখো এই সাইডে 1টি, 4টি। ঠিক আছে, আবার দেখো দেখো এখান থেকে 1টি, 5টি হলো, আবার দেখো এখান থেকে 1টি, 6টি হলো। 6টি পেলাম তল সংখ্যা। এবার দেখব যে প্রান্তিক বা ধার সংখ্যা কতগুলো আছে। তো নিচে দেখো পাচ্ছি আমরা 5টি, আর সাইডে 5টি, মোটে হচ্ছে 10টি। আর শীর্ষবিন্দু সংখ্যা নিচে পাচ্ছি 5টি, উপরে 1টি, মানে 6টি। লিখে নেব, দেখো লিখে নেব পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা 6টি, প্রান্তিক বা ধার সংখ্যা 10টি, আর শীর্ষবিন্দু সংখ্যা 6টি। এরপরে দেখো ষড়ভুজাকার পিরামিড এর তল সংখ্যা কতগুলো আছে দেখো। দেখো এখানে ষড়ভুজাকার পিরামিড দেওয়া আছে। তো দেখো ভূমিতে 6টি বাহু আছে আর ধারে কিন্তু 6টি বাহু দেওয়া আছে। এর দেখো তল সংখ্যা কতগুলো হবে। নিচে পাচ্ছি 1টি, নিচে 1টি পাচ্ছি, নিচে 1টি, আর দেখো যে এখানে 1টি পাচ্ছি, কি পেলাম 2টি হলো। আবার দেখো এখান থেকে এইটুকু, তো 3টি হলো, আবার দেখো সামনে 4টি হলো, আবার দেখো এখানে 5টি হলো, আবার দেখো এই যে এইটা, ঠিক আছে 6টি হলো, আবার দেখো এখানে আছে 7টি হলো। ঠিক আছে, কি পেলাম 7টি। এবার দেখব এর প্রান্তিক বা ধার সংখ্যা। নিচে পাচ্ছি 6টি আর চারদিকে পাচ্ছি 6টি, মোটে হচ্ছে 12টি। ঠিক আছে, মানে 6 দিকে পাচ্ছি 6টি, মোটে হচ্ছে 12টি। আর শীর্ষবিন্দু সংখ্যা নিচে পাচ্ছি 6টি, উপরে 1টি, 7টি। লিখে নেব, দেখো তো লিখে নেব ষড়ভুজাকার পিরামিডের তল সংখ্যা হচ্ছে 7টি, আর প্রান্তিক বা ধার সংখ্যা পেয়ে গেলাম 12টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম 7টি। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্নটি। এখানে বলা হয়েছে ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি। এখানে দেওয়া হচ্ছে পিরামিড, চতুস্তলক, ঘনক এবং আয়তঘনক। তো এখানে দেখো যে এই যে খোলা একটা চিত্র আছে, খোলা চিত্র, এই যদি একসাথে আমি জোড়া লাগাই তো কী ধরনের আমরা চিত্র পাবো। তো দেখো এখানে দেখো আমি যদি জোড়া লাগিয়ে দিই এটিকে একসাথে, ভাঁজ খোলা আছে, তো এখানে কিন্তু আমরা পেয়ে যাব আয়তঘন। ঠিক আছে, আয়তকার চিত্র পাবো, সেই জন্য লিখে নেব আয়তঘন, আয়তঘন। এরপরে দেখো যে এখানে দেখো এটা খোলা চিত্র আছে, তো এখানে যদি এটা ভাঁজটা বন্ধ করে দিই তো এই ভাঁজ বরাবর দেখো এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এখানে কিন্তু এটা পেয়ে যাবো আমরা চতুস্তলক। লিখে নেব চতুস্তলক। এবার দেখো এখানে যে ভাঁজ খোলা চিত্রটি আছে, এখানে যদি আমি ভাঁজ লাগাই দেখো পরপর এটা ভাঁজ লেগে যাবে, এটা মুখটা বন্ধ হয়ে যাবে, এটা মুখটা বন্ধ হয়ে যাবে। তো এখানে পেয়ে যাবো আমরা ঘনক। লিখে নেব ঘনক। এবার দেখো এখানে ভাঁজ খোলা যে চিত্রটি আছে, যদি ভাঁজটা লাগাই আমি এই বরাবর, এটা উঠে যাবে উপরে, উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এখানে পেয়ে যাব যেটা পিরামিড পেয়ে যাব। লিখে নেব পিরামিড। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে লিখো। এ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাশের কোনটি আয়তঘন নয়। আয়তঘন নয় বলেছে। দেখো ইঁটটা হবে আয়তঘন, ছক্কাটা হবে আয়তঘন, বইটা হবে আয়তঘন, মাঝে কিন্তু ফাঁপা নেই, ইঁটের মাঝে ফাঁপা নেই, ছক্কার মাঝে ফাঁপা নেই, বইয়ের মাঝে ফাঁপা নেই, বোতলের মাঝে কিন্তু ফাঁপা আছে, ফাঁকা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু হবে উত্তর।
ঠিক আছে, এটা হলো উত্তর। এরপরে দেখো, পাশের কোনটি আকার চোঙের মতো? চোঙ, রাবার তো হবে না, রবারটা হবে না, ডাস্টার হবে না, দুধের কৌটো বল, দুধের কৌটো হবে চোঙের মতো, মানে উপর দিকটা কিন্তু শঙ্কুর মতো আছে, সেই জন্য এটা হবে চোঙের মতো, আর মাঝে কিন্তু ফাঁপা আছে। ঠিক আছে, সি নম্বরে একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, একটাই তল থাকে মাত্র। তো দেখো ছক্কা তো হবে না, ছক্কাতে অনেকগুলো তল আছে, 8টি তল আছে। পেন্সিল হবে না, পেন্সিলে দেখো এই ছক্কাতে প্রত্যেকটা তল আমরা কিন্তু পেয়ে যাবো সমতল। তো এখানে 8টি তল আছে, পেন্সিলে পেয়ে যাবো আমরা দেখো একটি বক্রতল, আর নিচে একটি পাবো সমতল। খাতাতে দেখো অনেকগুলো পাবো আমরা তল পাবো, বলে কিন্তু একটি তল পাবো, সেটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, এবার 2 নম্বর দেখো, পাশের কোনটি ঘনক তৈরি করবে না? দেখো এটা যদি বন্ধ করে দিই, এটা কিন্তু মুখটা বন্ধ করে দেবে। এখানে দেখো যদি এটা বন্ধ করি, একদিক শুধু বন্ধ করবে, একদিক ফাঁপা থেকে যাবে। এখানে দেখো যদি এটা বন্ধ করি, উপর নিচ বন্ধ হয়ে যাবে। এটা দেখো যদি বন্ধ করি, উপর নিচ বন্ধ হয়ে যাবে। তো এটা দেখো যে ঘনক তৈরি করবে না। ঠিক আছে, এবার দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেন্সিল দিয়ে যোগ করি ও কি পাই দেখি ও লিখি। যোগ করার পরে কি পাই দেখি ও লিখতে বলা হয়েছে। তো দেখো যোগ করতে বলা হয়েছে 1 থেকে 2, 1 থেকে 2 যোগ করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 3 4, দেখো 3 4 যোগ করা হয়েছে। তারপরে 4-এর পরে 1 যোগ করা হয়েছে। তারপরে দেখো 1 5, 1 থেকে 5 যোগ করতে বলা হয়েছে। তারপরে 6, 1 5 6, তারপরে 4। ঠিক আছে, দেখো 1-এর পরে 5 বলা হয়েছে, তো এখান থেকে দেখো এটা আমি যোগটা করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে যোগ করে দিলাম। তারপরে দেখো 5-এর পরে 6 বলেছে, তো এখানে আমি এটা যোগটা করে নেব। ঠিক আছে, তারপরে দেখো যে 6-এর পরে 4, দেখো এখানে যোগ করতে বলা হয়েছে, আমি যোগটা করে নিচ্ছি। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার দেখো বলা হয়েছে 2 থেকে 7, দেখো 2 থেকে 7 আমি যোগটা করে নেব। দেখো 2 থেকে 7 যোগ করে দিলাম। তারপরে বলা হয়েছে 7 থেকে 8, দেখো 7 থেকে 8 আমি যোগটা করে নেব। তারপরে 8 থেকে 3, দেখো আমি যোগটা করে নেব, যোগ করে দিলাম। তারপরে দেখো 5 থেকে 7, 5 থেকে 7, তো এই 5 থেকে 7 যোগটা করে দেব। দেখো এইভাবে 5 থেকে আমি 7টা যোগটা করে নিচ্ছি। তারপরে দেখো যে 6 ও 8, এইভাবে আমি যোগটা করে নিচ্ছি। 6 ও 8 আমি যোগ করে দিলাম। তো দেখো এখানে আমরা কি চিত্র পেলাম? তো দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা ঘনক পাচ্ছি। লিখে নেব যে অতএব চিত্রটি ঘনক পেলাম, অতএব চিত্রটি ঘনক। ঠিক আছে, এবার দেখো এখানে এই বিন্দুগুলো আমরা যোগ করে নেব। প্রথমে বলা হয়েছে যে 1 থেকে 2, তো দেখো এখানে আমি 1 থেকে 2 যোগ করে নেব। 1 থেকে 2 যোগ করলাম। বলা হয়েছে 2 থেকে 3, 2 থেকে 3 যোগ করে নেব। দেখো এখানে আমি 2 থেকে 3 যোগ করে নিচ্ছি। তো দেখো আমি এই 2 থেকে যোগ করে আমি 3 করে দিলাম। এবার দেখো 3 থেকে 4, আমি 3 থেকে 4 করব যোগ, এখানে আমি 3 থেকে 4 যোগ করে দিলাম। এবার 4 থেকে 1, এটা আমি যোগ করব। দেখো এখানে আমি যোগ করে নিচ্ছি, যোগ করে দিলাম। এবার দেখো 4 থেকে 5, এই 4 থেকে 5 যোগ করতে বলা হয়েছে।
4 থেকে আমি 5 যোগ করে দিলাম। 5 থেকে 6, দেখো 5 থেকে 6 যোগ করে নেব, 5 থেকে 6, আর 6 থেকে 3, দেখো আমি 6 থেকে 3টা যোগ করে নেব, এখানে যোগ করে দিলাম। এবার দেখো 1 থেকে 9, 1 থেকে 9 যোগ করব, দেখো আমি 1 থেকে 9 যোগ করে দিলাম। এবার 9 থেকে 7, দেখো আমি 9 থেকে 7 মিলিত করে নেব, 9 থেকে 7 মিলিত করে দিলাম। এবার 7 থেকে 8, দেখো এখানে আমি 7 থেকে 8 মিলিত করব, এখানে আমি 7 থেকে 8 মিলিত করলাম। এবার 8 থেকে 1, তো দেখো আমি এখানে 8 থেকে 1 মিলিত করে নেব, দেখো 8 থেকে 1 মিলিত করে দিলাম। এবার 5 থেকে 7, তো দেখো আমি 5 থেকে 7 এভাবে মিলিত করে নেব। এরপরে 4 থেকে 8, তো দেখো আমি 4 থেকে 8 মিলিত করে নেব, এখানে আমি 4 থেকে 8 মিলিত করে দিলাম। ঠিক আছে, তো দেখো প্রশ্ন অনুযায়ী প্রশ্নে বলা হয়েছে যে পেন্সিল দিয়ে যোগ করি, যোগ করা হয়ে গেছে। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে পেন্সিল দিয়ে যোগ করি, যোগ করা হয়ে গেছে। ও কি পাই দেখি, তো দেখো এখানে একটি আমরা তির্যক ঘনক পাচ্ছি, লিখে নেব। ঠিক আছে, যে অতএব চিত্রটি তির্যক ঘনক। ঠিক আছে, এরপরে দেখো এখানে বলা হয়েছে ছবিতে প্রদত্ত বিন্দু যোগ করে আয়তঘনক করি ও কি বিন্দু যোগ করলাম নাম দিই ও লিখি। দেখো এখানে কিন্তু আমরা আয়তঘনক তৈরি করব, এটা কিন্তু করেছিলাম আমরা ঘনক, এখানে আয়তঘনক করব আর কি বিন্দু যোগ করছি সেগুলো কিন্তু করব। তো দেখো ধরো আমি প্রথমে এখানে বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি। দেখো এই বিন্দুর নাম দিলাম ধরো 1, ঠিক আছে 1 দিলাম। এবার ধরো আমি এখান থেকে এখানে এই বিন্দুর নাম দিলাম 2, ঠিক আছে। তো এখন আমি মিলিত করে নিচ্ছি, দেখো দেখো তো দেখো 1 থেকে 2 আমি মিলিত করে নিচ্ছি, দেখো এখানে মিলিত করে দিলাম। এবার দেখো যে ধরো আমি করে নিচ্ছি যে 2 থেকে 3 মিলিত করে নিচ্ছি, ঠিক আছে এটা 2 আছে। এবার দেখো এখান থেকে আমি ধরো এটা এখানে 3 লিখে দেবো, এখানে 3 লিখে নিচ্ছি এই বিন্দুটির নাম। এবার 2 থেকে আমি 3 মিলিত করছি, দেখো 2 থেকে 3 মিলিত করলাম। এবার 3 থেকে ধরো 4 মিলিত করে নিচ্ছি, ধরো এখানে আমি এই বিন্দুটির নাম 4 দিচ্ছি, ঠিক আছে এই বিন্দুটির নাম 4 দিয়ে দিলাম, 4। এখন এই 3 থেকে 4 মিলিত করে নিচ্ছি, দেখো 4 মিলিত করে দিলাম। এবার 4 থেকে 1কে মিলিত করে দিচ্ছি, ঠিক আছে দেখো এখানে আমি 1 মিলিত করে দিলাম। তো প্রথমে কি করলাম, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 আর 4 থেকে 1, ঠিক আছে। এবার দেখো করব, দেখো 5 থেকে 6 আমি একটি বিন্দু নিয়ে নিচ্ছি 5, ঠিক আছে। ধরো এখানে আমি একটি বিন্দু এখানে নিয়ে নিচ্ছি 5, এই বিন্দুটি। তো এখানে হচ্ছে 5 বিন্দু এটা। এবার 5 থেকে 6 ধরো
এইভাবে আমি এখানে 6 করে নিচ্ছি, এই 6। তো এবার দেখো আমি করে নিচ্ছি মিলিত 5 থেকে 6। দেখো এখানে করে নিচ্ছি আমি 5 থেকে 6। এবার 6 থেকে 7 করে নিচ্ছি। ধরো এখানে আমি এটা করে দিচ্ছি 7, ঠিক আছে। এখানে এটা করে নিচ্ছি 7, এটা 7 করে নিচ্ছি। তো দেখো এখান থেকে আমি এইভাবে চলে আসছি, এখানে করে দিলাম এটা 7। এবার 7 থেকে 8 চলে যাচ্ছি, ঠিক আছে। 8 ধরো আমি এখানে বসে নিচ্ছি, এখানে 8। এইভাবে 7 থেকে 8 চলে আসছি, এখান থেকে আমি 8 চলে আসলাম। এবার 8 থেকে 5, এখানে আমি 8 থেকে 5 করে দিলাম। এখন আমি লিখে নেব যে 5 থেকে 6, তারপরে 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 5। এবার 1 আর 8 আমি মিলিত করে দিচ্ছি, ঠিক আছে। 1 8, 1 8 মিলিত করলাম। তো এখানে দেখো আমি করব 1 থেকে 8 ও এবার দেখো যে 4 5, এই 4 5টা মিলিত করে নিচ্ছি। দেখো আমি 4 থেকে 5 মিলিত করে দিলাম, লিখে নেব 4 থেকে 5। এবার 2 থেকে 7, দেখো আমি 2 থেকে 7 মিলিত করে দিচ্ছি। 2 থেকে 7 লিখে নেব 2 থেকে 7 ও এবার 3 থেকে 6, দেখো এখানে আমি এই 3 থেকে 6 মিলিত করে দিলাম, লিখে নেব যে 3 থেকে 6। তো দেখো এখানে আমি একটি আমি আয়তঘন তৈরি করলাম। দেখো এই আয়তঘনর বিপরীত দিকের দেখো বাহুগুলো কিন্তু সমান আছে। লিখে নেব আমি অতএব চিত্রটি আয়তঘন। অতএব লিখে দিলাম চিত্রটি আয়তঘন। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।